আচ্ছা, আমরা দেখতেছি এখানে একটা ছক আছে। এই ছকটা আপনারা যদি কোনোভাবে আয়ত্ত করতে পারেন, একবার এই ছকটা শুধুমাত্র আয়ত্ত করতে পারলে এখান থেকে যত রকম প্রশ্ন আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। তো এখানে দিছে, এখানে প্রথমে কি বলা আছে যে জীবের উচ্চতা। এটা হচ্ছে প্রথমে অংশে আমরা দেখতেছি এখানে দেওয়া আছে জীবের উচ্চতা, এদিকে বলা আছে জীবের অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি। তো জীবের যে উচ্চতা, প্রশ্নে কিন্তু এরকমও প্রশ্ন অনেক সময় দেখা যায় আসে যে জীবের উচ্চতার উপর ভিত্তি করে বাংলা স্বরধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়। যদি এরকম প্রশ্ন আসে তাহলে অ্যান্সার হবে 4। অর্থাৎ জীবের উচ্চতার উপর ভিত্তি করে বাংলা স্বরধ্বনিগুলোকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথমে পড়বে উচ্চ, উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। এই হচ্ছে টোটাল 4 প্রকার। এবং জীবের অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়। তাহলে দুইটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, জীবের উচ্চতার উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে টোটাল 4 ভাগে ভাগ করা হয় এবং জীবের অবস্থানের উপর ভিত্তি করে এই স্বরধ্বনিগুলোকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়। আর এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের সামনে আসে, সেটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। এই উন্মুক্তি মানে কি? উন্মুক্তি মানে হচ্ছে ঠোঁটটা কতটুকু খোলা থাকবে, কতটুকু খোলা থাকবে বা কম থাকবে খোলা, এই বিষয়টাকে বলা হয় উন্মুক্তি। এটাকে ঠোঁটের উন্মুক্তি, অন্য অর্থে অনেক সময় চোয়ালের প্রসারণ কথাটাও বলা হয়। তার উপর ভিত্তি করে আবার স্বরধ্বনিগুলোকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা অনুযায়ীও এই স্বরধ্বনিগুলোকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো হচ্ছে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত। তাহলে আমরা দেখলাম এখানে 3টা জিনিস। একটা হচ্ছে জীবের উচ্চতার উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়, জীবের অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে টোটাল 3 ভাগে ভাগ করা হয় এবং ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়। তাহলে এটা 4, ঠোঁটের উন্মুক্তির উপরও 4, জীবের উচ্চতার উপরও 4 এবং জীবের অবস্থানের উপর হচ্ছে 3 প্রকার। এখন আমরা আসি জীবের অবস্থানের উপর ভিত্তি করে যে 3 প্রকার ভাগ করা হইলো, এর মধ্যে প্রথম ভাগ হচ্ছে সম্মুখ। সম্মুখ মানে যেটা সামনে থাকবে, মধ্য মানে তো আমরা জানি মাঝামাঝি, এবং পশ্চাৎ মানে পেছনে, পেছন অর্থে পশ্চাৎ বোঝায়। তো সম্মুখ ধ্বনি আছে, তো আমরা বলতেছি যে সম্মুখ স্বরধ্বনির মধ্যে জীবের অবস্থানের উপর ভিত্তি করে সম্মুখ স্বরধ্বনিগুলো হচ্ছে ই, এ এবং এ, এই 3টা। এবং জীবের অবস্থানের মধ্যে শুধু পড়বে আ ধ্বনিটা, এটা হচ্ছে আ ধ্বনি। এবং পশ্চাতে পড়বে 3টা ধ্বনি, তা হচ্ছে উ, ও এবং অ। এখন আমরা ডিটেলসে আরেকটু যাব এবং প্রশ্নের মাধ্যমে এগুলো অ্যান্সার করার মাধ্যমে দেখবো যে কতটুকু আমরা শিখলাম। তো এই যে আ ধ্বনিটা আছে, এখন আমরা যদি আ ধ্বনিকে ডিফাইন করি, এই আ ধ্বনিটা আসলে কি, জীবের অবস্থান, জীবের উচ্চতা কিংবা ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে যদি আমরা বলতে চাই, তাহলে আ ধ্বনিটাকে বলা হবে নিম্ন অবস্থিত। যেহেতু নিম্নে অবস্থান করতেছে, জীবের উচ্চতা অনুযায়ী এটা নিম্নে অবস্থান করতেছে, সো আ ধ্বনিকে বলা হবে নিম্ন অবস্থিত বিবৃত স্বরধ্বনি। এখন এই বিবৃত মানে কি? বিবৃত মানে হচ্ছে সম্প্রসারিত, অর্থাৎ চোয়ালের সম্প্রসারণ ঘটবে সর্বোচ্চ পরিমাণ। যেমন আমরা আ ধ্বনিটা যদি উচ্চারণ করি কিভাবে বলবো, দেখা যাচ্ছে যে আ, তার মানে কি আমার ঠোঁট উন্মুক্তি হয়েছে সর্বোচ্চ পরিমাণ, ঠোঁটের উন্মুক্তি এই বিবৃত ধ্বনির মধ্যে সর্বোচ্চ পরিমাণ হবে, আ এইভাবে বড় হবে আর কি। আর যদি বলি অ, অ বললে কিন্তু ঠোঁটটা অত বেশি প্রসারণ ঘটবে না, যার জন্য এটা হচ্ছে অর্ধবিবৃত, সেটা হচ্ছে অ ধ্বনির উচ্চারণ। আর একইভাবে আমরা যদি ও ধ্বনি বলি, ও অথবা এ, এ অথবা ও, তার মানে কি ঠোঁটটা আরেকটু আদর্শত হয়ে আসতেছে, সেটা হচ্ছে আপনাদের অর্ধ সংবৃত। আর সংবৃত মানে হচ্ছে কি সংকুচিত হয়ে যাওয়া। যেমন উ ধ্বনি, উ ধ্বনিটা ঠোঁটের সাথে ঠোঁট প্রায় লাগা ভাব, ঠোঁটের সাথে ঠোঁট প্রায় লাগতেছে, এখানে কি সম্প্রসারণ কম হচ্ছে। তো যেখানে সম্প্রসারণ বেশি হবে সেটা হচ্ছে বিবৃত, যেখানে সম্প্রসারণ কম হবে সেটা হচ্ছে সংবৃত। এবং সংবৃতর কাছাকাছি অবস্থান করবে অর্ধ সংবৃত এবং বিবৃতর কাছাকাছি অবস্থান করবে অর্ধ বিবৃত। এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা সরাসরি প্রশ্নে যাব এবং প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার মাধ্যমে আমরা বুঝবো যে এই স্বরধ্বনিগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে প্রথম প্রশ্ন, এখানে বলছে কি বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে, উচ্চ অবস্থানে থাকে। তো আমরা আগের স্লাইডে দেখছিলাম যে বাংলা স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে মূলত এই যে উচ্চ, এখানে দেখতেছি এই যে উচ্চ অবস্থানে 2টা স্বরধ্বনি মাত্র আছে। মনে রাখবেন উচ্চ অবস্থানে 2টা স্বরধ্বনি আছে, একটা হচ্ছে ই এবং একটা হচ্ছে উ ধ্বনি, পাশাপাশি ই এবং উ ধ্বনি। তো আমরা অপশনে দেখছিলাম উ ধ্বনি, তার মানে ওটার অ্যান্সার হবে রস্য। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কি রস্য, অর্থাৎ এই যে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে উ। আচ্ছা, তাহলে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে, এটা রাইট অ্যান্সার হবে উ ধ্বনি। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এরপর একটা প্রশ্ন বলছে যে উচ্চারণের রীতি অনুযায়ী, আচ্ছা আগের প্রশ্ন এগুলো বিসিএস আসা প্রশ্ন, তো পরের প্রশ্নে বলছে যে উচ্চারণের রীতি অনুযায়ী নিচে কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, নিচে কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি।
তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, উচ্চ মধ্য এবং একই সাথে সম্মুখ স্বরধ্বনি। তাহলে এটা কি হবে, আমরা যদি আমাদের স্লাইডটা খেয়াল করি, উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি এই যে এখানে আছে উচ্চ মধ্য, এটা দ্বিতীয় লাইনে আছে। উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ এবং ও, এ এবং ও এই দুটো হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। তাহলে আমরা দেখবো এই দুটার মধ্যে কোনো একটা অপশন থাকলে সেটাই হবে রাইট অ্যান্সার, এ অথবা ও। এই দুটো হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, এ অথবা ও। তাহলে আমরা এখানে দেখতেছি উচ্চ মধ্য, আচ্ছা সম্মুখ যেহেতু বলছি, সম্মুখ মানে সামনের দিকের, তো সামনের দিকে যেটা আছে সেটা আসলে হবে ও ধ্বনি, এটা রাইট অ্যান্সার ও হবে, সরি এটা এ হবে, এটা রাইট অ্যান্সার হবে এ ধ্বনি। এ ধ্বনিটা সম্মুখ, উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, এটা এ হবে রাইট অ্যান্সার। গুড, একজন ডি বলছে, হ্যাঁ নাসিরউদ্দিন আপনি বলছেন ডি, রাইট, থ্যাঙ্কস, আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এখানে বলছে নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আচ্ছা বিবৃত, এই কথাটা মনে রাখবেন, বিবৃত, বিবৃত স্বরধ্বনি একটাই মূলত আছে, সেটা হচ্ছে আ ধ্বনি, বিবৃত। আর নিম্ন এবং নিম্নে অবস্থান করতেছে, তো আমরা ওই ছকের মধ্যে মনে হয় আপনাদের খেয়াল আছে যে ছকের মধ্যে আ ধ্বনিটা বলছিলাম, আ ধ্বনিটা হচ্ছে নিম্ন বিবৃত স্বরধ্বনি, আ ধ্বনি। তাহলে আমরা দেখতেছি এখানে কোথায় আছে, এই যে ক নাম্বারটা, এইটা হবে রাইট অ্যান্সার। নিম্ন বিবৃত, বিবৃত কেন আমরা বলছি, কারণ চোয়ালের যেখানে প্রসারণ ঘটবে, বিবৃত মানে সবচেয়ে বেশি প্রসারণ ঘটবে, তো আমরা আ যত ইচ্ছা জোরে বলবো, আ ধ্বনি কি আমাদের ঠোঁট প্রসারণ করবে, প্রসারণ মানে বিবৃত, তাহলে ক নাম্বারটা হবে রাইট। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটা? আ ধ্বনি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটা ক নাম্বারটা হবে রাইট। আচ্ছা এটা আ, নেক্সট। আচ্ছা এইখানে একটা প্রশ্ন, এটা আমাদের ওই যে প্রথম স্লাইডে যে আমরা যেটা ছক দিয়েছিলাম কিন্তু ওটার সাথে মিল নাই। এখানে বলছে বর্তুল স্বর, বর্তুল স্বর কিভাবে উচ্চারিত হয়? এটাও স্বরধ্বনি উচ্চারণের একটা প্রসেস। বর্তুল শব্দের অর্থ হচ্ছে গোলাকার, আপনারা মনে রাখবেন বর্তুল মানে হচ্ছে গোলাকার, গোল অথবা গোলাকার, এটা বাংলা ভাষার একটা শব্দ। বর্তুল মানে গোল বা গোলাকার। তো এখানে গোলটা কি হবে আসলে, এখানে আমাদের মনে রাখতে হবে এখানে গোল হবে মূলত ঠোঁট, ঠোঁটকে আমরা গোল করে যখন উচ্চারণ করব সেটাই হচ্ছে বর্তুল স্বর। যেমন ও ধ্বনি, আমরা যখন ও ধ্বনি উচ্চারণ করব এটা কিন্তু বর্তুল স্বরের একটা উদাহরণ, এই ও ধ্বনিটা হচ্ছে বর্তুল স্বরের একটা উদাহরণ, ও ধ্বনি, ঠিক আছে। তো আমরা দেখতেছি এখানে অপশনে কি বলছে, ক নাম্বারে বলছে উচ্চারণের ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে, না সবচেয়ে বেশি খোলা থাকে আসলে কোথায়, বিবৃত ধ্বনির মধ্যে। আমরা একটু আগে দেখলাম সবচেয়ে বেশি খোলা থাকবে বিবৃত ধ্বনির মধ্যে, তার মানে এটা হবে না। দেন খ নাম্বারে বলছে উচ্চারণের ঠোঁট মাঝামাঝি খোলা থাকে, না মাঝামাঝি খোলা থাকবে কোথায়, মাঝামাঝি খোলা থাকবে অর্ধ বিবৃত ধ্বনির মধ্যে, তার মানে এটা হবে না। আমরা তো বিবৃত বলে নাই, এখানে বলছে কি বর্তুল স্বর, আর আমি বলছি বর্তুল মানে গোল, তো ঠোঁট যেখানে গোলাকার হবে সেটাই হবে আসলে বর্তুল স্বর, রাইট। তো আমরা দেখতেছি গ নাম্বার আছে উচ্চারণের ঠোঁট সবচেয়ে কম খোলা থাকে, সবচেয়ে কম আসলে কোথায় খোলা থাকে, সংবৃত ধ্বনির মধ্যে, তো এখানে সংবৃত বলে নাই, তার মানে এটাও হবে না। সর্বলাস্ট যে অপশনটা ঘ নাম্বারে বলছে উচ্চারণের ঠোঁট গোল হয়, রাইট, এইটা হবে রাইট অ্যান্সার ঘ নাম্বার। অর্থাৎ যেহেতু বলছে বর্তুল স্বর তার মানে কি ঠোঁটটা সবচেয়ে গোল হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে বর্তুল স্বর কিভাবে উচ্চারিত হয়, এই প্রশ্নের উত্তর হচ্ছে উচ্চারণের ঠোঁট সবচেয়ে গোল হবে যেখানে, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বললো যে নিচের কোনটি কেন্দ্রীয়, নিচের কোনটি কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি? আচ্ছা আমরা ওই ছকটা মনে খেয়াল করেছিলাম যে কেন্দ্রীয় ওই ছকের মধ্যে এদিকে তিনটা, এদিকে তিনটা ছিল এবং এই নিচে একটা ধ্বনি ছিল, এটা হচ্ছে আ ধ্বনি ছিল, এইখানে আ ধ্বনিটা ছিল, এটা তার মানে কি কেন্দ্রে অবস্থান করতেছে, মাঝে সেন্টারে কেন্দ্রে অবস্থান করতেছে, এবং এই উচ্চারণের যে এদিকে ইয়া ছিল কি ছিল, উচ্চারণের যে জিহ্বার যে উচ্চতা অনুযায়ী নিম্নে অবস্থান ছিল, এটা নিম্নে, তার মানে এই আ ধ্বনিটা একই সাথে নিম্নে অবস্থান করবে এবং কেন্দ্রীয়, কেন্দ্রীয় ভাবে বা মধ্যে অবস্থান করতেছে, মধ্যে কথার আরেকটা অর্থ হচ্ছে কেন্দ্রীয়। তো এখানে কি বলছেন নিচে কোনটি কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি? কেন্দ্রীয় এবং নিম্নাবস্থিত স্বরধ্বনি মাত্র একটাই, সেটা হচ্ছে আ ধ্বনি, এই ক্ষেত্রে আ হবে। তার মানে আমরা বুঝলাম কেন্দ্রীয় যদি বলে বিবৃত স্বরধ্বনি কোনটা তাহলেও আ হবে, অ্যান্সারটা হবে, এবং কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি বললেও আ ধ্বনিটাই হবে রাইট অ্যান্সার। তার মানে এটার উত্তর হবে কি আ, কোথায় আছে এই যে গ নাম্বারটা, এটা হবে রাইট অ্যান্সার। তার মানে আপনারা যদি একটা ছক, এই ছকটা ভালো মতো মনে রাখতে পারেন, এই এক ছক দিয়ে এই রকম যতগুলো প্রশ্ন আসুক না কেন পারবেন, কিন্তু এই ছক যদি মনে না রাখেন তাহলে কিন্তু এটা অ্যান্সার করা সম্ভব হবে না, কারণ এটা মোটামুটি একটু কঠিন, অনেকেই বুঝতে পারে না এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো ভুল করে। ঠিক আছে, তাহলে প্রশ্ন এটা গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার।
নেক্সট এইখানে কি বলছে যে বাংলা 7টি স্বরধ্বনির মধ্যে কোন 3টি বিবৃত। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে বিবৃত, সরাসরি বিবৃত স্বরধ্বনি যদি থাকে তাহলে একটাই হবে উত্তর, সেটা হচ্ছে আ ধ্বনি। অর্থাৎ বাংলা স্বরধ্বনি যে টোটাল আছে বা স্বরবর্ণ টোটাল 11টার মধ্যে শুধুমাত্র আ যে ধ্বনিটা আছে এটাই হচ্ছে বিবৃত স্বরধ্বনি। কিন্তু তার পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে, অর্ধ বিবৃত নামে একটা নাম কিন্তু আমরা ওখানে দেখছিলাম ছকের মধ্যে, তাই না? আমরা একটা জিনিস দেখছিলাম যে অর্ধ বিবৃত, এই অর্ধ বিবৃতটাকেও বিবৃতর আন্ডারে নিয়ে আসা হয়েছে। যখন আমরা অর্ধ বিবৃতকেও বিবৃতর আন্ডারে নিয়ে আসবো তখন টোটাল ধ্বনি হবে আসলে 3টা। তো এই 3টা মিলে হচ্ছে বিবৃত ধ্বনি, কিন্তু সরাসরি বিবৃত ধ্বনি শুধুমাত্র একটা, সেটা হচ্ছে আ ধ্বনি। একইভাবে তাহলে সংবৃতর ক্ষেত্রেও কিন্তু সংবৃত এবং তার নিচে নিচে আছে অর্ধ সংবৃত, তো অর্ধ সংবৃত ধ্বনিটাও সংবৃত ধ্বনির আন্ডারে চলে যাবে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তাহলে আমরা দেখছিলাম বিবৃত ধ্বনি মাত্র একটা, সেটা হচ্ছে আ ধ্বনি, এবং এর পাশাপাশি অর্ধ বিবৃত ধ্বনি হচ্ছে এ এবং এ, সরি অ এবং এ, অ এবং এ ধ্বনি। আপনারা খেয়াল করেন এইগুলোর মধ্যেও ঠোঁটের কিন্তু উন্মুক্তি থাকবে। আমি বলছি বিবৃত মানে ঠোঁটের উন্মুক্তি হবে, তোয়ালের প্রসারণ ঘটবে, ঠিক আছে? তার মানে কি, আমরা যখন বলবো আ, চোয়াল কিন্তু অনেক বড় প্রসারিত হবে, অ ঠোঁট কিন্তু প্রসারণ ঘটতেছে, এ হচ্ছে, তার মানে অ এ আ, এই 3টা যেহেতু প্রসারণ করতেছে আর প্রসারণ মানে বিবৃত, তার মানে এই 3টা হবে রাইট অ্যান্সার। এই 3টা অপশনে আমরা দেখবো কোথায় আছে, অ ধ্বনি, এ ধ্বনি এবং আ ধ্বনি। এই যে এখানে এ আ অ, তার মানে এইটা হচ্ছে এর অ্যান্সার, রাইট অ্যান্সার। অর্থাৎ এই যে বাংলা 7টা স্বরধ্বনির মধ্যে 3টা বিবৃত ধ্বনি হচ্ছে এ আ এবং অ, ঠিক আছে? আপনারা কি বুঝছেন? এটা ডি নাম্বারটা হবে, মানে ডি অর্থাৎ ঘ, হ্যাঁ রাইট, ডি। কি বলছে তানিয়া আক্তার শিমু, ডি দেখাচ্ছেন, হ্যাঁ রাইট, আপনার অ্যান্সার সঠিক। ঠিক আছে, তাহলে এটা ঘ নাম্বারটা হবে এর উত্তর। আপনারা বলেন ক্লাসটা কিরকম হচ্ছে, আর এইরকম উচ্চারণ নিয়ে যদি আরো কোনো ক্লাস চান, এইরকম রিলেটেড ক্লাস আমরা নিয়মিত এভাবে নিয়ে আসবো। আর একটা জিনিস বলে রাখি, আমাদের এই যে অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামের আপনারা মনে হয় জানেন যে লেকচার শিট বের হয়েছে অনেক আগে, কিন্তু অলরেডি হয়েছে এবং অনেকগুলো শেষ হয়ে মানে যাচ্ছে, ডেলিভারি চলতেছে প্রত্যেক দিনই, এবং এটার দাম হচ্ছে আপনার 1150 টাকা, 1150 টাকা। এবং এখানে আপনি পাবেন টোটাল 14টা বই, 14টা লেকচার শিট থাকবে এখানে, 14টি আছে, প্রত্যেকটা সাবজেক্টের 2টা 3টা করে আছে, এবং সাথে একটা কোর্স প্ল্যান থাকবে, এখানে একটি কোর্স প্ল্যানও থাকবে আপনাদের জন্য, একটা কোর্স প্ল্যান থাকবে। তো মোটামুটি এটা হচ্ছে আসলে 20 টাকা দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষা আসা যে প্রশ্নগুলো, মানে আপনারা যদি অল্প সময়ের মধ্যে একটা ভালো রকম প্রিসাইজ প্রিপারেশন নিতে চান তাহলে এই লেকচার শিটটা আপনারা নিতে পারেন, খুবই ভালো একটা উপকারী হবে এটা। আসলে 1150 টাকায় আপনারা নিতে পারেন। এখানে লাইব্রেরি, আমাদের যে লাইব্রেরির মধ্যে তো আছে বই, সব শিটগুলো সাজানো আছে, মানে প্যাকেজ করা আছে। এই যে আমরা দেখাচ্ছি, এইটা হচ্ছে, এটা পুরোটা একটা প্যাকেজ আকারে আছে। এই যে দেখেন, এইখানে টোটাল না, এটা হচ্ছে যেরকম, এই যে এটা হচ্ছে গাণিতিক যুক্তির উপর, আর এটা হচ্ছে আপনাদের কোর্স প্ল্যান, অর্থাৎ এখানে কোন কোন সাবজেক্টের কতটা করে লেকচারের উপর কি কি মানে টপিক আছে, পুরো বিষয় কিন্তু ডিটেইলস বলা আছে, ঠিক আছে? তো আপনারা এসে এখানে দেখে যাচাই করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কইছিলাম যে প্রশ্ন কোথায় ছিল, ও আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি বললাম যে এ আ এবং ও, এই 3টা হচ্ছে আপনার বিবৃত স্বরধ্বনি। আচ্ছা, পরের প্রশ্নে বলছে ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। এই যে প্রশ্নটা পাইলাম আমরা, ঠোঁটের ফাঁকের ব্যবধান। তো আমি আগে বলছিলাম ঠোঁটের ফাঁকের ব্যবধানের উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, আমি নামগুলো আবার বলি, সংবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি এবং অর্ধ বিবৃত স্বরধ্বনি। এই টোটাল 4টা হচ্ছে আপনার ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের উপর ভিত্তি করে বা চোয়ালের প্রসারণের উপর ভিত্তি করে বলা যেতে পারে। তার মানে এটা রাইট অ্যান্সার হবে 4, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে প্রথমে আসবে সংবৃত। এই সংবৃত মানে কি, এখানে ঠোঁট সবচেয়ে বেশি চাপা থাকবে, আঁটোসাঁটো হয়ে থাকবে, হ্যাঁ। তারপরে আসতেছে অর্ধ সংবৃত, অর্ধ মানে অর্ধেক সংবৃত হবে, অর্থাৎ এখানে অর্ধেক সংকুচিত হবে। দেন আসবে আপনার অর্ধ বিবৃত, অর্ধ বিবৃতের মধ্যে কি হবে, মাঝামাঝি মানে মোটামুটি প্রসারণ ঘটবে, এবং সর্বলাস্ট হচ্ছে বিবৃত স্বরধ্বনি। এইখানে কিন্তু ঠোঁটের প্রসারণ সবচেয়ে বেশি হবে বা চোয়ালের প্রসারণ সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা বলতে পারলাম যে ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে টোটাল 4 প্রকার, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত। তাহলে আমরা বললাম এটার অ্যান্সার হবে 4, গ নাম্বারটা।
দেন আচ্ছা, পরের প্রশ্নে আমরা গেলাম। এখানে বলছে যে উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে? এই প্রশ্নটা আবার আসছে, একটু ঘোরায় আছে। তো আমরা কিন্তু এইটা মনে হয় আপনাদের মুখস্থ হওয়ার কথা এই লেকচারটা দেখলেই, যে আ ধ্বনি মানে বিবৃত। কারণ আ হচ্ছে একমাত্র ধ্বনি যেটা হচ্ছে সরাসরি বিবৃত স্বরধ্বনি এবং নিম্নাবস্থিত বিবৃত স্বরধ্বনি। তার মানে কি, এই যে বিবৃত আছে এইটাই হবে অ্যান্সার। মুখ বিবর, এই যে এখানে কিন্তু আমরা মুখ বিবর বলছে, অনেক সময় এখানে ঠোঁট থাকতে পারে, এখানে চাইলে ঠোঁট থাকতে পারে, এখানে চাইলে মানে চোয়াল, এখানে ঠোঁটও থাকতে পারে, চোয়াল থাকতে পারে, মুখ বিবর থাকতে পারে, যাই থাকুক, যেহেতু বলছে উন্মুক্ত খোলা হবে, সবচেয়ে বেশি হবে বিবৃত স্বরধ্বনি, সেটা হচ্ছে আ ধ্বনি। তাহলে এটার অ্যান্সার কি? খ নাম্বারটা হবে এটার রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নে বলছে জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি ধ্বনি বলে? আমরা কিন্তু ওইখানে দেখছি যে জীবের সামনের অংশের না, হ্যাঁ, জীবের যে অবস্থানের উপর ভিত্তি করে, জীবের অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে টোটাল 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। তো এখানে কিন্তু অগ্র নামে কোনো কথা নাই, এই জন্য এখানে কনফিউজ করার জন্য অগ্র দিয়ে দিয়েছে, এটা হবে না, এটা হবে না। এই যে সম্মুখ স্বরধ্বনি আমরা দেখলাম, এটাই হবে রাইট অ্যান্সার। কারণ আমরা ছকের মধ্যে দেখেছিলাম যে জীব আর অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমি আবার বলতেছি, একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, একটা হচ্ছে মধ্যে যেটা মাঝে অবস্থান করতেছে মধ্য স্বরধ্বনি, এবং সর্বলাস্ট সেটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। তার মানে কি, সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। তো এখানে বলছে কি, যে জীবের সামনের অংশ, সামনের দিকে যেটা থাকবে, সামনে মানে তো সম্মুখ, এই যে সম্মুখ কথাটা মনে রাখবেন আপনারা, সামনে মানে এখানে সম্মুখ অর্থে বোঝাচ্ছে, এই জন্য ঘ নাম্বারটা হবে রাইট, সম্মুখ স্বরধ্বনি। আচ্ছা, পরের প্রশ্ন এখানে বলছে জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য স্বরধ্বনি কোনগুলো? নিম্ন মধ্য আমরা দেখছিলাম জীবের উচ্চতা অনুযায়ী 4টা ভাগে ভাগ করছিল, এভাবে 4টা ভাগে ভাগ করছিল। ও এখানে বলছে যে জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য, সর্ব উপরে ছিল কি উচ্চ, তারপরে ছিল উচ্চ মধ্য, তাহলে এইখানে আসতেছে নিম্ন মধ্য স্বরধ্বনি। তো নিম্ন মধ্য স্বরধ্বনি আসলে হবে এখানে। আচ্ছা, আমরা স্লাইডটা আরেকবার দেখে নিই। মূলত ব্যাপারটা হলো যে আপনারা স্লাইড, ওই এক স্লাইড একটা ছক আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে হয়ে যাবে। এই যে এখানে এই যে জীবের উচ্চতা অনুযায়ী প্রথমে ছিল কি উচ্চ, দেন উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং সর্বলাস্ট হচ্ছে নিম্ন। তো নিম্ন হচ্ছে আ ধ্বনি, এটা যাবে। নিম্ন মধ্যের মধ্যে থাকবে এ ধ্বনি এবং অ ধ্বনি, এবং উচ্চ মধ্যের মধ্যে এই দুইটা হচ্ছে এ এবং ও ধ্বনি, মনে রাখবেন। এ এবং ও ধ্বনি হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। জীবের উচ্চতা অনুযায়ী উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে এ ধ্বনি এবং ও ধ্বনি, এ এবং ও। আচ্ছা, তাহলে দেখলাম যে কি বলছে, জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য স্বরধ্বনি তাহলে হবে এ এবং অ ধ্বনি, এ এবং অ ধ্বনি। আমি আবার বলতেছি যে একটা ছকের উপর ভিত্তি করে আমরা এই সবগুলো কাট করতে পারবো। আচ্ছা, পরের প্রশ্নে বলছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে? এখানে একটু কথা বলে নেব। এ ধ্বনির 2 রকম উচ্চারণ আছে, আপনারা একটু ভালো মতো এটা খেয়াল করেন যে এ যে ধ্বনিটা আছে, এই এ ধ্বনির 2 রকম উচ্চারণ হয়, 2 রকম উচ্চারণ। এ ধ্বনিটার 2 রকম উচ্চারণ আছে, এক হচ্ছে সংবৃত এবং 2 হচ্ছে বিবৃত। এই সংবৃত বিবৃত নিয়ে অনেকের ঝামেলা লেগে যায়, আমি আজকে একটু ইজি করে দেব। সেটা হচ্ছে এ ধ্বনির যে স্বাভাবিক উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ কেমন হওয়া উচিত? এ ধ্বনির উচ্চারণ হচ্ছে এ, এ ধ্বনির উচ্চারণ হবে সরাসরি এ, একার অথবা এ, এটাই হচ্ছে এ ধ্বনির উচ্চারণ। আর এটা যে উচ্চারণটা এ এর মতোই থাকবে সেটাই হচ্ছে আপনার সংবৃত। কিন্তু এ যখন এ ধ্বনির মতো না হয়, আরেকটা উচ্চারণ হয়। আমি তো বলে দিচ্ছি যে এ ধ্বনির 2 রকম উচ্চারণ, একটা হচ্ছে সংবৃত আর একটা বিবৃত। বিবৃত হবে কখন?
যখন আসলে এ ধ্বনির উচ্চারণ এ না হয়ে এ ধ্বনির রূপ নেয়। কিন্তু আমরা তো জানি যে বাংলা স্বরধ্বনি হচ্ছে টোটাল 7টা এবং এ হচ্ছে আলাদা একটা স্বরধ্বনি, কিন্তু এ ধ্বনিটাই থাকবে, এ বর্ণটাই থাকবে, কিন্তু ওর রূপটা হয়ে যাবে এ। অর্থাৎ আমরা যখন ওই শব্দটা উচ্চারণ করব তখন এ গ্রহণ না করে এ গ্রহণ করবে। যেই মুহূর্তে এই এ ধ্বনিটা এ গ্রহণ না করে এ গ্রহণ করবে তখনই এটা হয়ে যাবে বিবৃত। কারণ আমরা দেখেছিলাম যে বিবৃত স্বরধ্বনি হচ্ছে 3টা, মূলত একটা আ, আর তাছাড়াও অ এবং এ ধ্বনি হচ্ছে বিবৃত স্বরধ্বনির উদাহরণ। তো এখানে এ যেহেতু এ হয়ে যাচ্ছে, যেই মুহূর্তে এ হয়ে যাচ্ছে উচ্চারণে, তখনই এটা সংবৃত না হয় কি হয়ে যাবে, বিবৃত হয়ে যাবে। তো আমরা এখন খুঁজবো, এই প্রশ্নের মধ্যে বলছে যে এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে। তার মানে এখানে এ ধ্বনির সরাসরি এ না হয়ে যেখানে এ উচ্চারণ হবে সেটাই হবে এ ধ্বনির বিবৃত উচ্চারণ। ঠিক আছে, তো আমরা এখন উচ্চারণগুলো খেয়াল করবো। এটা আছে প্রথমে কি হেতা, হেতা বলতে এখানে অর্থে বোঝায়। আর একটা আছে শেষ, আমরা কি শেষ বলি না, শেষ বলে অনেকে, শেষ হচ্ছে আঞ্চলিক উচ্চারণ, কিন্তু প্রমিত বাংলা ভাষার প্রমিত উচ্চারণ অনুযায়ী শেষকে কখনো শেষ বলা যাবে না, অর্থাৎ শেষ। তার মানে এখানে এ ধ্বনি এই আছে, তার মানে কি এটা এ এখানে কি সংবৃত হিসেবে আছে। ওকে, হেতা, হেতাতে হে এ, তার মানে সরাসরি এ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এটাও সংবৃত আছে। দেন আমরা আসি বেলুন, এটা উচ্চারণ কিন্তু বেলুন, এটাই হবে উচ্চারণ। আমরা অনেক সময় দেখছি যে শব্দের উচ্চারণ লিখতে বলে, তো উচ্চারণ এটাই হবে বেলুন, বেলুন, বে এ ধ্বনি আসতেছে। কিন্তু এই যে বলছে হেন, এটা হেন বলা যাবে না, এটা হচ্ছে হেন। উচ্চারণটা হবে এরকম, হয় জপলা আকার দন্তম নয় ওকার। অর্থাৎ এই যে হেন যে শব্দটা আছে এর উচ্চারণ হচ্ছে হেন। আপনারা খেয়াল করেন হর সাথে এখানে এই যে জপলা আকার যে দিলাম, এই জপলা আকারটাই মূলত পরিপূর্ণ রূপ পায় এ ধ্বনি হিসেবে। এই জপলা আকারটাই মূলত কি এ। তার মানে এই যে আমরা হেন বলতেছি, এটা হেন যে হবে অরিজিনালি উচ্চারণ হবে হেন। তার মানে এ ধ্বনি আছে, আর আমি বলে দিচ্ছি এ ধ্বনির যে এ ধ্বনিটা সেটাই হচ্ছে এর বিবৃত স্বরধ্বনির উচ্চারণ, অর্থাৎ এটা রাইট অ্যান্সার হবে হেন। এটাই হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ। বাকি তিনটা কি আছে তাহলে? আপনাদের প্রশ্ন যদি হয় বাকিগুলো কি, এগুলো অবশ্যই সংবৃত, কারণ এখানে এ ধ্বনির উচ্চারণ বলবৎ আছে, এ হিসেবেই আছে। যেখানে এ ধ্বনির উচ্চারণ এ হিসেবেই থাকবে সেগুলো হবে সংবৃত, আর যেখানে এ ধ্বনির উচ্চারণ এ না হয় এ হয়ে যাবে সেগুলো অবশ্যই হবে বিবৃত স্বরধ্বনির উচ্চারণ। তো এখানে যেহেতু বিবৃত বলছে তার মানে এখানে হেনটাই হবে রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে কি বলছে, প্রশ্নে বলছে যে অ যে ধ্বনি আছে এই অ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে এ ধ্বনির 2 রকমের উচ্চারণ হয়, একইভাবে এই যে অ ধ্বনি যে আছে এটারও কিন্তু 2 রকম উচ্চারণ হয়। ঠিক আছে, অ ধ্বনিরও এরও কিন্তু 2 রকমের উচ্চারণ আছে। অধ্বনিরও 2 রকম উচ্চারণ আছে, সেটা কি রকম? অ যখন সরাসরি অধ্বনির মতোই উচ্চারণ হবে, অর্থাৎ অ হিসেবেই উচ্চারণ হবে, তখন সেটা হবে বিবৃত। এইখানে ঝামেলা হবে, অনেকে ভাবে এটা হয়তো সংবৃত, না, এটা হচ্ছে বিবৃত। কারণ আমরা দেখছিলাম যে বিবৃত স্বরধ্বনি 3টা হচ্ছে এ, অ এবং আ। তাহলে অধ্বনি যখন অ হিসেবেই কাজ করবে তখন সেটা হবে বিবৃত। আর অধ্বনির যে আরেক রকম উচ্চারণ আছে সেটা কি, সেটা হচ্ছে আসলে ও। তো ও মানে কি, ঠোঁটটা কি কাছাকাছি আসতেছে, তো আমরা জানি সংকুচিত যখন হয় তখন সেটা কিন্তু সংবৃত হয়ে যায়। এই জন্য অধ্বনি যখন অধ্বনির মতো উচ্চারণ করবে তখন সেটা হয়ে যাবে সংবৃত। এই কথাটা ভালো মতো আপনারা খেয়াল করবেন। অনেকে মনে করে যে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ যেটা স্বাভাবিক হলে বিবৃত বা সংবৃত, না, এখানে কিন্তু এ এবং অ পুরো উল্টা ঘটনা করতেছে। তার মানে আপনারা ওভাবে মনে রাখবেন না সরাসরি। ওই জন্য তো আমি ছকটা দিয়েছিলাম যে সংবৃত এবং বিবৃত ধ্বনির উচ্চারণটা মূলত কিভাবে কাজ করে, ওই ছকটা মনে রাখতে হবে আপনাদের। তার মানে বুঝলাম এখানে কিন্তু অ ধ্বনিটা সরাসরি অ হিসেবে কাজ করলে হবে বিবৃত, কারণ অ ধ্বনি যেহেতু নিজেই বিবৃত স্বরধ্বনি। ঠিক আছে, বাট অ যখন ও হিসেবে কাজ করতেছে তখন কিন্তু ঠোঁট গোলাকার হয়, আটোশটো হয়ে আসতেছে, চোয়াল প্রসারণ কম হবে, অর্থাৎ সেটা কিন্তু তখন হয়ে যাবে কি সংবৃত। কারণ আমরা জানি ও ধ্বনিটা তো সংবৃত স্বরধ্বনি, এটা আমরা জানি ও ধ্বনি হচ্ছে নিজে একটা সংবৃত স্বরধ্বনি। তো আমরা বর্ণ হিসেবে অ দেখবো ঠিকই, বর্ণ হিসেবে আমরা ঠিকই অ দেখবো, কিন্তু উচ্চারণে যদি ও হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে সংবৃত স্বরধ্বনি। ঠিক আছে, তো আমরা এখন 4টা শব্দ দেখবো যে কোন শব্দের উচ্চারণটা আসলে অ এর মতো না হয় ও এর মতো হয়ে যায়। যেখানে অটা ও এর মতো হয়ে যাবে সেটাই হবে সংবৃত, সেটাই হয়ে যাবে সংবৃত স্বরধ্বনি। তো প্রথম শব্দ বলছে অটল। এটাকে কি ওটল বলে? ওটল তো কেউ বলে না, তাই না? ওটল বললে এটা আঞ্চলিক হয়ে যাবে বা অন্য কোনো, মানে বিকৃত হবে, তখন কি উচ্চারণের বিকৃত হবে, স্বাভাবিক উচ্চারণ থেকে বিকৃত উচ্চারণে চলে যাবে, তাহলে এটা সঠিক উচ্চারণ অটলই হবে। সো আমি উচ্চারণগুলো লিখে দিচ্ছি, অটল, অটল শব্দের উচ্চারণ এই যে এটা অটল। ঠিক আছে, দেন আছে কি অনাচার,
না চার, একটা হর্ষ চিহ্ন শেষে দেওয়া যেতে পারে। অনাচারের উচ্চারণ হচ্ছে অনাচার। এখানে আছে অমানিসা, এটাকে কেউ তো আর ওমানিসা বলে না, তাই না? অমানিসাই বলে, অমানিসা, নিশা, এটাই এর উচ্চারণ। আর এই যে বলছে অতি, এটা আমরা অনেকে হয়তো অতি বলি, বাট বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষার শুদ্ধতা অনুযায়ী বা বাংলা প্রমিত চলিত রীতি অনুযায়ী এটার উচ্চারণ হবে অতি। কি হবে? অতি। তার মানে ও, এই যে অ যে বর্ণটা, বর্ণ আমরা দেখতেছি অ, কিন্তু এর উচ্চারণ হয়ে যাবে ও ধ্বনির মতো। তার মানে যখন তো বলে দিলাম, একটু আগে বলছিলাম যে অ ধ্বনির উচ্চারণ যখন ও এর মতো হবে হয়ে যাবে, তখন কিন্তু সেটা কি হবে? সংবৃত, তখন সেটা হয়ে যাবে সংবৃত ধ্বনি, সংবৃত উচ্চারণ। তাহলে আমরা বুঝলাম যে অ যদি, যেহেতু এখানে ও ধ্বনির মতো উচ্চারণ হয়েছে, অর্থাৎ অতি না হয়, এটা উচ্চারণ হবে অতি। ও তার মানে সংবৃত, অর্থাৎ অ ধ্বনির সংবৃত উচ্চারণ তাহলে হবে এই অতি। এই খ নাম্বারটা রাইট। এখন বাকি তিনটা তাহলে কি উচ্চারণ হিসেবে আছে? এগুলো সব বিবৃত হিসেবে আছে, অর্থাৎ অধ্বনির অরিজিনাল যে উচ্চারণটা, অধ্বনির যে প্রকৃত যে উচ্চারণটা অধ্বনির, সেই হিসেবে আছে অটল, অনাচার এবং অমানিসা। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এখানে অতিটা উচ্চারণ হবে অতি, ও ধ্বনির মতো হচ্ছে, আর ও ধ্বনি যেহেতু নিজেই সংবৃত স্বরধ্বনি, তার মানে অধ্বনির সংবৃত উচ্চারণ হবে এই অতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আজকের স্লাইড শেষ।